তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? দেশের ১৫ বছরের ক্ষমতা কাঠামো ভেঙে পড়েছিল মাত্র কয়েক সপ্তাহে। কোনো রাজনৈতিক দল নয়, বরং একদল শিক্ষার্থীর হাত ধরে। এটি জুলাই গণ অভ্যুত্থানের কাহিনী, এমন একটি অধ্যায় যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ চিরতরে পাল্টে দিয়েছে। এর সূত্রপাত ঘটে বেশ কিছুদিন আগে। ২০১৮ সালে ছাত্র আন্দোলনের চাপে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল, কিন্তু ২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে দিলে কোটা ব্যবস্থা পুনরায় কার্যকর হয়। এই ব্যবস্থায় সরকারি চাকরির প্রায় ৫৬% পদ ছিল সংরক্ষিত, যার মধ্যে ৩০% নির্ধারিত ছিল মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য। দেশের লাখো লাখো বেকার তরুণের কাছে এই সিদ্ধান্তকে মনে হয়েছিল মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার প্রতি একটি সরাসরি আঘাত। ১ জুলাই ২০২৪ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের একটি অরাজনৈতিক ছাত্র প্ল্যাটফর্ম কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। প্রাথমিকভাবে ৬টি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিবাদ শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছিল। ঈদুল আজহার ছুটিতে আন্দোলনের গতি সাময়িকভাবে কমে এলেও ছুটি শেষে তা পুনরায় তীব্র রূপ নেয়। ১৪ জুলাই একটি সংবাদ সম্মেলনে তৎকালীন স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। সেই রাতে শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগানের মাধ্যমে জবাব দেয়। এই মুহূর্তটি আন্দোলনের চরিত্র সম্পূর্ণভাবে পাল্টে দেয়। এটি এরপর থেকে আর কেবল কোটা সংস্কারের দাবি থাকেনি, বরং মর্যাদা ও ন্যায্যতার লড়াইয়ে রূপান্তরিত হয়। ১৬ জুলাইয়ের পর থেকে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। পুলিশ, র্যাব ও বিজিবি সহ একাধিক বাহিনী মোতায়েন করা হয় এবং শুট অ্যাট সাইট নির্দেশ সহ কারফিউ জারি করা হয়। সরকার সারা দেশে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে দেয়, যার ফলে বাংলাদেশ প্রায় ১৩ দিন বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রাখা হয়। এই কঠোর দমননীতি সত্ত্বেও আন্দোলন থামেনি, বরং প্রতিটি দমন পীড়নের প্রতিক্রিয়া জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পায়। দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর হিসাবে নিহতের সংখ্যা প্রায় ৮১৯, যেখানে জাতিসংঘের পরবর্তী মূল্যায়নে এই সংখ্যা প্রায় ১৪০০ পর্যন্ত পৌঁছাতে পারে বলে উল্লেখ করা হয়। ইউনিসেফের তথ্য অনুযায়ী নিহতদের অত্যন্ত ৩২ জন শিশু ছিল। হাজারো মানুষ আহত হন এবং বহু মানুষ স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারান। ৪ আগস্ট আন্দোলন সম্পূর্ণ অসহযোগ আন্দোলনের রূপ নেয়, যার একমাত্র দাবি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ। ৫ আগস্ট ২০২৪ তারিখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে। একই দিনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন, যার মধ্য দিয়ে তার ১৫ বছরের শাসনের পরিসমাপ্তি ঘটে। এই দিনটি পরবর্তীতে জনমানসে ৩৬শে জুলাই নামে পরিচিতি লাভ করে। ৮ আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করে। ১ বছর পর ৫ আগস্ট ২০২৫ তারিখে সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে। রাজনৈতিক, সাংবিধানিক ও শাসন ব্যবস্থাগত সংস্কার সংক্রান্ত ২৬ দফা দলিল একই সঙ্গে ৫ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে জাতীয় ঘোষণা করা হয়। ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যার সঙ্গে জুলাই সনদ সংক্রান্ত একটি সাংবিধানিক গণভোটও পরিচালিত হয়। প্রায় ১২,৭০,০০,০০০ ভোটার এই নির্বাচনে অংশগ্রহণের অধিকার লাভ করেন। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২/৩ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং দ্বিতীয় সর্বোচ্চ আসন লাভ করে বাংলাদেশ জামাত ইসলামী। বিশ্লেষকদের মতে এটি ছিল বিশ্বের প্রথম জেনজি অনুপ্রাণিত নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি সরকার পতনের ঘটনা নয়, এটি প্রমাণ করেছে যে সংঘবদ্ধ একটি প্রজন্ম রাষ্ট্রের গতিপথ পরিবর্তনে সক্ষম। যারা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের অনেকেই রাজনীতির সঙ্গে পূর্বে কোনো সম্পৃক্ততা ছিল না, তবু ২০২৪ সালের জুলাই তাদের জাতীয় ইতিহাসের অংশে পরিণত করেছে। আজকের বাংলাদেশ এখনও সেই রূপান্তরের ধারাবাহিকতায় রয়েছে। মূল প্রশ্নটি রয়ে যায়, এই আত্মত্যাগের মধ্য দিয়ে প্রত্যাশিত পরিবর্তন কতটা বাস্তবায়িত হবে তা নির্ধারণ করবে আগামী দিনগুলোতে। জুলাই ২০২৪ একটি জাতির রূপান্তরের কাহিনী, যা এখনও লেখা হচ্ছে। ১০০ শব্দের মধ্যে সত্য ও বিশ্বাসযোগ্য খবর জানতে ফলো করুন নেক্সট স্পিডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।